যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইরান, ওয়াশিংটনের সিদ্ধান্তকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা, কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না জানালো খামেনির দেশ। গাজায় ইসরায়েলের দখল ইস্যুতে বিরোধিতা করল 7 দেশ। কৌশলগত E1 এলাকায় তেল আবিবের বাড়ি নির্মাণের সিদ্ধান্তে নিন্দার ঝড়, অবিলম্বে পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান। ইরানকে কাবু করতে এবার অ্যানাকন্ডা কৌশলে যুক্তরাষ্ট্র। তেহরানকে অর্থনৈতিক চাপে জড়িয়ে ফেলতে মরিয়া ট্রাম্প, নৌ অবরোধ ছাড়াও ডিজিটাল অর্থনীতির ওপর ওয়াশিংটনের আঘাত। মাঝপথেই বন্ধ হলো যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া। উত্তর কোরিয়ার প্রতি শত্রুতামূলক আচরণ বলে দাবি ট্রাম্পের। ভূখণ্ড থেকে মার্কিন সেনা প্রত্যাহারের শঙ্কায় সিউল। সেনাবাহিনীর সাথে সমঝোতার পথে ইমরান খান। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জুলফিকার বুখারীর বার্তা, আগামী 27 সেপ্টেম্বর দেশব্যাপী পদযাত্রা করবে পিটিআই। মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়ছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। সরাসরি সামরিক সংঘাতের পরিবর্তে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। এ কৌশলের মূল লক্ষ্য ইরানের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দেয়া। তারই জেরে ইরানের উপর নতুন করে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এর মধ্যে ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করা দেশগুলোর বিরুদ্ধেও নজিরবিহীন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন এ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইরান। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব নিষেধাজ্ঞাকে সরাসরি অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তেহরানের দাবি, নতুন নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সাধারণ ইরানিরা। তবে নিজেদের স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা ও স্বার্থ রক্ষায় ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও জানিয়েছে দেশটি। ফলে নিষেধাজ্ঞা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও এটির সঙ্গে থাকা অন্যান্য জাহাজ। দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গায় মোতায়েন করা হয়েছে এই রণতরীর বহরকে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইউএসএস জর্জ ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য বিষয়ক ইউনিট সেন্টকম এক বিবৃতিতে নিয়ে বলেছে, বৃহস্পতিবার মার্কিন সেন্টকম অঞ্চলে পৌঁছানোর পর পূর্ব নির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী কৌশলগত এলাকা E1-এ প্রায় 1200টি বসতবাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এজন্য টেন্ডার আহ্বানের পরিকল্পনা করেছে দেশটি। আন্তর্জাতিক চাপের মুখে বহু দশক ধরে এই এলাকায় বসতি স্থাপন থেকে বিরত থাকলেও এবার নতুন এই পদক্ষেপ নিল তারা। তবে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এবার ইসরায়েলের এমন পদক্ষেপের প্রতিবাদে সোচ্চার হল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও কানাডা। এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এই 7 দেশ। খবর ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজের। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনা শান্তির পথকে আরও রুদ্ধ করে দেবে এবং বিশ্বমঞ্চে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। পশ্চিম তীরে বেসামরিকদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নজিরবিহীন সহিংসতা এবং ফিলিস্তিনি অর্থনীতির উপর কঠোর বিধিনিষেধের মধ্যে এমন সিদ্ধান্ত আরও উদ্বেগজনক বলে মনে করছে দেশগুলো। এদিকে এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও। এক বিবৃতিতে তিনি বলেন, E1 এলাকায় ইসরায়েলি বসতি স্থাপন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বড় হুমকি। উদ্বেগ প্রকাশ করেছে মিশর, জর্ডান ও বেলজিয়ামও। জেরুজালেমের পূর্ব দিকের এই সংবেদনশীল এলাকায় বহু বছর ধরেই বসতি ও বাণিজ্যিক অবকাঠামো নির্মাণ করার কথা ভাবছে ইসরায়েল। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কারণ এই এলাকায় ইসরায়েলি বসতি গড়ে উঠলে ভৌগোলিকভাবে 2 ভাগে বিভক্ত হয়ে যাবে পশ্চিম তীর, আর ফিলিস্তিনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে পূর্ব জেরুজালেম। এতে চরম হুমকির মুখে পড়বে 2 দেশের সংকট নিরসনে বহুল আলোচিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ভূখণ্ডে কোনো ধরনের ইসরায়েলি বসতি স্থাপনই অবৈধ, যদিও এই আইনি অবস্থানকে অস্বীকার করে ইসরায়েল।
সুলতানা শর্মা, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক সংঘাত কিছুটা থমকে গেলেও শুরু হয়েছে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে কৌশল বদলে এখন ভিন্ন পথে আগাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। এ কৌশলের মূল হাতিয়ার অর্থনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কূটনৈতিক টেবিলে নতি স্বীকারে বাধ্য করাতে এক কঠোর অ্যানাকোন্ডা কৌশল নিয়েছেন। কোনো জাতীয় পরিকাঠামো ধ্বংস না করে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করে তেহরানের শাসন ব্যবস্থাকে কোণঠাসা করাই এখন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। এই কৌশলের সবচেয়ে প্রধান ও মূল হাতিয়ার হল নৌ অবরোধ। মার্কিন নৌবাহিনী কেবল হরমুজ প্রণালীতেই সীমাবদ্ধ নেই, বরং ভারত মহাসাগরেও অবস্থান নিয়ে ইরানের জ্বালানি তেল চোরাচালানের শ্যাডো ফ্লিট বা গোপন জাহাজের বহর জব্দ করছে। এদিকে চীন ও ভারতে সস্তায় তেল পাঠানো এবং ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল আমদানি বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। ফলে ইরানের তেল খনি ও খারক দ্বীপের ট্যাঙ্কারগুলো ধারণ ক্ষমতার শীর্ষে পৌঁছে যাওয়ায় দেশটির খনি থেকে অপরিশোধিত তেল উত্তোলন পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা তাদের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী ধসের মুখে ঠেলে দিচ্ছে। নৌ অবরোধের পাশাপাশি ডিজিটাল অর্থনীতির উপর আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ব্যবহৃত লাখ লাখ ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট জব্দ করেছে। মার্কিন নীতি নির্ধারকদের মতে অবকাঠামোগুলোতে হামলা চালালে সাধারণ ইরানিরা বর্তমান সরকারের পক্ষে জাতীয়তাবাদী শক্তিতে ঐক্যবদ্ধ হতে পারে, কিন্তু এই অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখলে যুদ্ধ পরবর্তী সময়ে সাধারণ জনগণের তীব্র গণবিক্ষোভের মুখে তেহরানের আয়াতুল্লাহ সরকার বা IRGC অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তবে বসে নেই ইরানও। হরমুজ প্রণালীতে সংকট বজায় রেখে জ্বালানির বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার ফায়দা তুলতে চায় তেহরান। বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উপর চাপ বৃদ্ধি পেলে ওয়াশিংটনের নতি স্বীকার করতে বাধ্য হবে। তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারিইনি আল জাজিরাকে বলেন, এ পর্যন্ত যে যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প জিততে ব্যর্থ হয়েছেন তা শেষ করতে তিনি অ্যানাকোন্ডা কৌশল ব্যবহার করেছেন। সামরিক হামলা চালানোর আগে শত্রুকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দমবন্ধ করে দেওয়াই এই কৌশলের মূল লক্ষ্য। গত 5 মাসে যুক্তরাষ্ট্র যা করেছে তা ব্যর্থ হয়েছে, তাই অ্যানাকোন্ডা যেভাবে শিকারকে পেঁচিয়ে ধরে তার শ্বাসরোধ করে হত্যা করে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র এই কৌশল অনুসরণ করছে। যুগান্তর নিউজ। নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়াটি আকস্মিকভাবে শেষ করা হচ্ছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন ও সিউলের সামরিক প্রস্তুতির জানান দেয়া উলচি ফ্রিডম শিল্ড নামের মহড়াটি হঠাৎ শেষ করার সিদ্ধান্তে চলছে নানা আলোচনা সমালোচনা। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে এই মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার নির্দেশ দেন। তার পরপরই দক্ষিণ কোরিয়ার 18,000 সেনা এবং যুক্তরাষ্ট্র ও তাদের আরও 11টি মিত্র দেশের সৈন্যদের অংশগ্রহণে চলমান মহড়াটি মাঝপথেই বন্ধ করে দেয়া হচ্ছে। ট্রাম্প এই মহড়াকে উত্তর কোরিয়ার প্রতি অনুপযুক্ত ও শত্রুতামূলক বলে অভিহিত করে বলেছেন তা যুক্তরাষ্ট্রের জন্যও ব্যয়বহুল। ট্রাম্পের এই ঘোষণা তার মিত্রদেরও বিস্মিত করেছে। এর আগে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে অংশ নিতে অস্বীকৃতি জানানোর জন্য দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেন ট্রাম্প। এছাড়া বাণিজ্যিক অংশীদার হিসেবেও দক্ষিণ কোরিয়ার ভূমিকা নিয়ে অসন্তুষ্ট তিনি। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মার্কিন সেনাদের দক্ষিণ কোরিয়ায় রাখার জন্য দেশটির বছরে $1 বিলিয়ন ব্যয়ও যথেষ্ট নয়। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া যে $350 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে গড়িমসি করছে এবং দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে বৈষম্য করছে। এদিকে ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রতি দক্ষিণ কোরিয়ার আস্থার ভিত নাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন আটলান্টিক কাউন্সিলের সিনিয়র রিসার্চ ফেলো জো বি ইউন। এখন আশঙ্কা তৈরি হয়েছে ট্রাম্প হয়তো আরও এক ধাপ এগিয়ে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা 27,000 মার্কিন সেনার সংখ্যা কমিয়ে দিতে পারেন। এমনকি মিত্র দেশটির সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার দীর্ঘদিনের নীতিও যুক্তরাষ্ট্র পরিত্যাগ করতে পারে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে সামরিক বাহিনী বা সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না, এমন দাবি করেছেন ইমরানের ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর মুখপাত্র জুলফিকার বুখারী। তার এই বক্তব্যকে সামরিক বাহিনীর সঙ্গে ইমরানের দলের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে জোরালো ইঙ্গিতগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বুধবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বুখারী বলেন, ইমরান মুক্তি পেলে দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না। দেশের স্বার্থে নিজের কষ্ট ও ক্ষোভ নিয়ন্ত্রণে রাখবেন, দেশের কল্যাণকে অগ্রাধিকার দেবেন। তবে বুখারী স্পষ্ট করেছেন, পিটিআই ও সামরিক বাহিনীর মধ্যে কোনো রকম সমঝোতা হয়নি বা আলোচনাও চলছে না। আদালতের সিদ্ধান্তকে নতুন আশার আলো হিসেবেও উল্লেখ করেন বুখারী। এই বক্তব্য এমন সময় এসেছে যখন পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে চিকিৎসার জন্য কারাগার থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। ৭৩ বছর বয়সী ইমরানকে বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে স্থানান্তর করা হয়। ইমরান ও পাকিস্তানের সামরিক নেতৃত্বের সম্পর্ক বহু বছর ধরেই তিক্ত। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। ২০২৩ সালে তাকে গ্রেপ্তারের পর সমর্থকরা সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেন। ইমরান অতীতে মুনিরকে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে ইতিহাসের সবচেয়ে স্বৈরাচারী একনায়ক বলেছিলেন এবং নিজের ও স্ত্রী বুশরা বিবির ওপর নির্যাতনের অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, তার সঙ্গে যাই করা হোক সামরিক নেতৃত্বের কাছে মাথা নত করবেন না। বিশ্লেষকরা বলছেন, পিটিআই নেতৃত্বের বক্তব্য আর ইমরানের ব্যক্তিগত অবস্থান এক নাও হতে পারে। দলের অনেক নেতা আত্মগোপনে বা কারাগারে রয়েছেন এবং প্রায় ৮ মাস ধরে শীর্ষ নেতারা ইমরানের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। এদিকে আটলান্টিক কাউন্সিল বলছে, ইমরান কারাগারে থাকা অবস্থায় কোনো সম্ভাব্য আলোচনা বা সমঝোতায় পিটিআই কতটা ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারবে তা পরিষ্কার নয়। এদিকে সামরিক বাহিনীর সঙ্গে উত্তেজনা কমানোর ইঙ্গিত দিলেও আন্দোলন থেকে সরছে না পিটিআই। আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী পদযাত্রার ঘোষণা দিয়েছে দলটি। ইমরান ২০২৪ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। বর্তমানে ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলায় তার ১৪ বছরের সাজা চলছে। তার স্ত্রী বুশরা বিবি একই মামলায় ৭ বছরের সাজা পেয়েছেন। ইমরানের প্রায় সব সাজাই স্থগিত বা বাতিল হয়েছে, তবে কয়েকটি বিষয়ে আপিল এখনো চলমান। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।